আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম আজকে একটা নতুন ব্লগের সাথে। আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। ঠান্ডা কেমন পড়ছে না অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। বাবারে বাবা, আমাদের এখানে কি ঠান্ডা কি ঠান্ডা! হয়তো আমার যে সমস্ত ভিউয়ার্সরা আছেন তাদের বাড়ি কারো শহরেও, মানে শহরে আছে, আবার কেউ কেউ গ্রামেরও আছেন। তো গ্রামে যারা আছেন তারা তো বুঝতে পারছেন আমাদের ফিলিংসটা, আর হচ্ছে শহরে যাদের যাদের বাড়ি তাই তো আমাদের এর থেকে একটু হলেও কম আছে। আর আমাদের ঘরের মধ্যে যদি একটু কম, একটু না অনেকটাই কম, বাইরে গেলে বুঝতে পারছি পুরো কনকনে ঠান্ডা, থরথর থরথর করে কাঁপছি। বাবারে বাবা, কি অবস্থা! তো আজকের ব্লগটা এই যে এখন সকাল 7:45, এই 7:45 থেকে শুরু করলাম। আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো। অর্পণ গেছে বাজারে, তো ওই বাজারে যখন যায় 5টা, তখন থেকে আমি জেগে রয়েছি, আর ঘুমানো হয়নি। অন্যদিন তো ঘুমাই, কিন্তু আজকে আর ঘুমাইনি। তার কারণ হলো আমাদের না এক্সাম শুরু হয়ে গেছে, জানেন তো। আমার আগে একটা এক্সাম হয়ে গেছে, সেদিন আর কোনোরকম আপনার সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে না, আমার সমস্ত কিছুর সাথে যখন আপনারা থাকেন তাহলে এই দিনটাও না হয় আপনাদের সঙ্গে একটু শেয়ারই করলাম। তো যাবো এক্সাম দিতে একটু পরেই, 9টার ট্রেন ধরতে হবে। আর আমি বাড়ির থেকে একাই যাচ্ছি। আগের দিন তো অর্পণ বারবার করে বলছিল যাবে কি সাথে, আমি বললাম না, কারোকে যেতে হবে না। এক্সামের সময় আমি তো ভিতরে থাকবো, আর ওকে বাইরে বসে থাকতে হবে ওই 3-4 ঘন্টা। ভালো লাগে বলুন একা একা বসে থাকবে? তো কি দরকার বাবা, খুব তো বেশি দূরে না। আমার তো মানে যাওয়া আসার মধ্যেই আর কি পড়ে। যাওয়া আসার মধ্যে বলতে তাও হচ্ছে আমাদের সিট পড়েছে রানাঘাট, সেখানে যেতে হচ্ছে। আর আমাকে এই পরিস্থিতিতে যেতে হচ্ছে, কিছু করার নেই। 5টা দিন আমাকে এইভাবেই যেতে হবে, কোনো উপায় নেই, যেতে তো হবেই। এক্সাম যতক্ষণ দিচ্ছি এটুকু কষ্ট একটু সইতে হবে, তারপরে আবার ফুলদমে একটু রেস্ট নিয়ে নেব। এটা আর কি প্ল্যান আছে। কি করব বলুন, এর আগের দিন একটু কষ্ট হয়ে গেছিলো। আমাদের এখান থেকে ওই ট্রেনে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই, অনেকটাই দূর রানাঘাট এখান থেকে। রানাঘাট ট্রেনেই লাগে 40 মিনিটের উপরে। তো কোনো উপায় নেই এখান থেকে যাওয়ার। একমাত্র মাধ্যম হচ্ছে ওই ট্রেন। আর যদি অন্য কিছুতে যায়, মানে বাইক টাইক বা স্কুটি টুটিতে যায়, তো অনেকক্ষণ টাইম লেগে যাবে, অনেক ঘুরে ঘুরে যেতে হয়। তো কি দরকার, তার থেকে সব থেকে সেফ জার্নি হচ্ছে ট্রেন, ওটাতে যাওয়াই ভালো। তো ওটাতেই আর কি যাচ্ছি। আগের দিনও গেছিলাম, আর সবাই একসাথে যাচ্ছে তো অসুবিধা হচ্ছে না, বাড়ি থেকে কারোকে যেতেও লাগছে না। আমার সমস্ত কিছুর সাথে যতক্ষণ আপনারা আছেন, আগের দিন যেহেতু শেয়ার করতে পারিনি তো আজকে শেয়ার। আর হ্যাঁ, এক্সামের ওখানে না আমি কি বলবো, যখন টোটোতে উঠলাম, রানাঘাট থেকে নেমে বেশ কিছুটা যেতে হয়। টোটোতে ওঠার পরে একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে। ভাই বলবো, সবাই আমার থেকে ছোট, বেশ কিছু মানুষ আছে বড়। তবে ওই ভাইয়ের সাথে ভাই বলছে, দিদি তোমাকে কোথায় দেখেছি কোথায় দেখেছি, কোথায় দেখেছো কোথায় দেখেছো মনে করো। তারপরে বলছো, ও তুমি তো দীপা দি। যাই হোক, এক্সামের ওখানে গিয়ে তোমাকে চেনা চেনা লাগছে, তোমার নামটা কি? দীপা। ও আচ্ছা 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 আচ্ছা, বেশ ভালো লাগে, বেশ মানুষের সাথে দেখা হয়। এখনো পর্যন্ত মানুষ আমাকে চিনতে পারে, এটা শুনেই অনেক, মানে এটা শুনলেই অনেকটা ভালো লাগে। তোমাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগে, আর কি বলবো। তো সবটাই আপনাদের আশীর্বাদে। তবে হ্যাঁ, আবার আর জিজ্ঞেস করছি ঠান্ডা কেমন পড়েছে। বিশাল ঠান্ডা। আগের দিন তো 2টো সোয়েটার পরে গেছিলাম, আজকেও ওইরকম পরতে হবে জানেন তো, নয়তো উপায় নেই। এ হারে ঠান্ডা। আগের দিন তো স্নান টান করে বেশ ভালোভাবে রেডি টেডি হয়ে গেছে, আজকে আর বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না, কী যে করে আমি ভেবে পাচ্ছি না। যেতে হচ্ছে রানাঘাট, তারপর বেশ কিছুক্ষণ ট্রেনেও বসে থাকতে হচ্ছে, তারপর ওভারব্রিজ দিয়ে ওঠা নামা। একটু হ্যাপা হচ্ছে আমার বাড়ি এসে, বুঝতে পারছি সমস্যাটা, কিন্তু আমার যে কিছু করার নেই, আমার তো যেতেই হবে। এই 5টা দিন একটু খাটনি করতেই হবে, খাটাখাটনি একটু বেশি হয়ে যাবে, কষ্ট হচ্ছে, শরীরের উপর একটু ধকল হয়ে যাচ্ছে। পরে এসে রেস্ট নিয়ে নেবো, এক্সামটা বেরিয়ে যাক। আর কটা দিন না হয় আমার রেস্টের খাতায় আর কটা দিন জমে গেল বেশি, মানে 3 মাসের জায়গায় হয়তো আরও 15 দিন এক্সট্রা নিতে হতে পারে, কিছু করার নেই, এই যা অবস্থা। তবে মা প্রতিদিন ওই যে পেঁয়াজ রসুন টসুন ভেজে ভেজে দিচ্ছে, তারপরে ঘি দিয়ে পরোটা বানিয়ে দিচ্ছে, যাতে ব্যথাটা কম হয়। বলুন, আর আমার বসে থাকার সময় নেই, এখন আমাকে উঠতেই হবে। উঠে পড়ি, 8টা বেজে গেছে, 9টায় ট্রেন, রেডি হতে হবে আস্তে আস্তে। বাবা ঠান্ডায় আর পাচ্ছি না। তো আমার গায়ে দুটো চাদর পরা রয়েছে। এই দেখুন একটা চাদর,
ও দেখা যাচ্ছে এই যে একটা। আর ও হ্যাঁ, এদিকে আমি প্রায় রেডি। কটা চিড়ে ভাজা নিয়ে নেব, কারণ খিদে পেয়ে যায় জানেন তো। ওই যে এখন যাচ্ছি, সেই ফিরবো 4:30, বাড়ি পৌঁছাতে প্রায় 4:30। তো এই আগের দিনও চিড়ে ভাজা নিয়েছিলাম, মানে সাথে সাথে সবাই অনেকে মিলে খেলাম, সাথে সাথে শেষ হয়ে গেছিল। সবারই খিদে পেয়ে যায় তো, ওই জন্য আর কি। চিড়ে একটু চানাচুর দিয়ে নিয়ে নেব। তো যে রেডি হয়ে গেছি, চলুন এবার যাওয়া যাক। এখন একটু আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি, আর এখন একটু অর্পণকে ফোন করতে হবে, ও আসবে, কারণ স্টেশনে যেতে হবে তো ওর সাথেই যাই। আর সোয়েটারটা পরেছি, বাবা কি চকচক চকচক করছে, মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি যাচ্ছি। না, অ্যাকচুয়ালি খালি চোখে দেখতে গেলে অতটা চকচকে লাগছে না, আর অনেকটা পুরনো হয়ে গেছে। বিয়ে বাড়ি লাগবে না, অনেকটা পুরনোই হয়ে গেছে। চলুন আর কথা না বাড়ি, কারণ এখন নিচে গিয়ে এখন খাওয়া দাওয়া করতে হবে। ও সরি, ঘড়ি পরা হয়নি। এটা কি টাইপের ড্রেস পরা? সোয়েটার পরে যাওনি আজকে? গেছিলে? এই যে আমার সকালবেলা আড়তের ড্রেস, আড়ত থেকে চলে এসেছি আমি ডাইরেক্ট ওকে নিয়ে যাব স্টেশনে। এখন কটা বাজে? 8:49, 8:58 ট্রেন। আজকে অনেক তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ আজকে বুধবার তো আমাদের এখানে গুড়ের হাট হয়, ওই জন্য আজকে একটু আগে আগে যেতে হচ্ছে, কারণ রাস্তায় প্রচুর ভিড় থাকে। তা তো জানতাম না আমি, ওই জন্য বলছি আজকে বুধবার। আচ্ছা, গুড়ের হাট খুব ভিড়। এই যে রওনা দিলাম এখন। হ্যাঁ, আরামঘাটা না, বগুড়া আছে একজনের, রানাঘাটে আছে দুজনের। সেদিন হলো ট্রেন পাওয়া যেত না, বলো? কোনো চান্সই ছিল না সেদিন। হ্যাঁ, মা তো ফোন করেছে, আমরা মানে মা ভেবেছে আমরা ট্রেন পাইনি। এই যে অর্পণ আমাকে নামিয়ে দিয়ে গেল, ও আজকে আর উপরে আসলো না, আমি একা একা যাচ্ছি। ট্রেন তো ধরে নিলাম, এখন আর সবাইকে খুঁজে পাইনি, একটু পরে যাচ্ছি। দেখেছেন কি যে গন্ধ বাবা, আমি তো জোরে হাঁটতে পারছি না, সবাই তো এটুকু জোরে হেঁটে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি তো আর জোরে হাঁটতে পারছি না, ওই জন্য এইভাবে আটকে নিয়েছি পুরো। দুজনকে পেয়েছি, তবে ওরা তো হেঁটে যাবে, আমি তো আর হেঁটে যেতে পারবো না, টোটো ধরতে হবে আমাকে এখান থেকে। আর সবাই এখন আসেনি, ভাবছি ওরা আসবে, দেখা করে তারপরে আমি টোটো স্ট্যান্ডে যাব, আর ওরা হেঁটেই যাবে সবাই। এখন যাচ্ছি স্কুলের দিকে, আমাদের স্কুলে অনেকটাই পৌঁছেও গেছি, তাছাড়া অন্য এক জায়গায় গিয়ে সবাই পড়াশোনা করছিলাম, সবাই এক জায়গায় হয়ে। এখন আবার যাই, ভিতরে যেতে হবে। আমি না টিকিট কাটতে ভুলে গেছিলাম, তো একটু পিছিয়ে পড়েছি, ওরা সামনে এগিয়ে গেল, যেহেতু বৃষ্টি পড়ছে তো সেই জন্য সবাইকে বললাম এগিয়ে যেতে। আমি আস্তে আস্তে খেতে খেতে যাচ্ছি, সবাই মিলেই খাচ্ছিলাম, সবাই অনেকে পিছনে আছে,
3:25 ট্রেনটা ধরবো। আরও অনেকে এগিয়ে গেছে। বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে আসা হয়নি। বাবা কতগুলো সিঁড়ি, এই সিঁড়ি দেখলে ভয় লাগছে আমার। কত সিঁড়ি, কিছু করারও নেই। স্টেশন থেকে না একটু ঘুগনি খাবো। আগের দিনও খেয়েছিলাম, ঘুগনিটা বেশ খেতে ভালো। একটু ঘুগনি খাবো, ব্যাগটা রেখে এলাম। কমপ্লিট করলাম। এখানে আমি বসেছি আর একজন বসেছে, আর সবাই সবার মতো এদিক সেদিক সব বসে আছে। যেখানে সিট পেয়েছে সেখানে আর কি বসে পড়েছি। দাঁড়িয়ে মনে হচ্ছে আজকে আমার ট্রেনটা নবগে ছিল। বাবা কতটা হেঁটে আসতে হলো। অর্পণে আসার কথা, ও হয়তো অনেকক্ষণ আগেই চলে এসেছে, কারণ আমাকে অনেকক্ষণ ধরে হাঁটতে হলো। ভিজে গেছে সব, একটু একটু। বাড়ি পৌঁছালাম আজকে, মানে অর্পণ দিয়ে আবার বাজারে গেল, চুলটা কাটাবে বললো, দোকান খুলেছে দেখলাম, এখন গেল চুল কাট। আজকে আর একটু ভালো লাগছে না, মনে হচ্ছে কখন শুভ, খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না, কিচ্ছু না। এখন গিয়ে মনে হচ্ছে আগে শুই, তারপরে খুব কষ্ট হয়ে গেছে আজকে, একটু ভালো লাগছে না। মনে হচ্ছে কখন শুভ, কখন শুভ। কিন্তু ওই যে শুতে শুতে অনেক দেরি এখনো। জামা টামা চেঞ্জ করব, হাত মুখ ধুবো, তারপরে তো ঘুমানো, শোয়া, খাওয়া দাওয়া এখনো বাকি। খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না। যাক, পরীক্ষা যা দিলাম মোটামুটি পাস তো করে যাব, সেটা তো বলতে পারছি একদম শিওর যে পাস হয়ে যাব। আগের দিনেরটাও তাই, আজকেরটাতেও তাই। তো এখনো বাকি রইল 3টে, এখনো 3 দিন যেতে হবে, কালকেও যেতে হবে, তারপরে একদিন পরে আবার যেতে হবে, এরকম ভাবে এখনো বাকি রয়েছে। খাবার দাবারের মধ্যে পালং শাকের চচ্চড়ি, ডাল, আছে মাছের তরকারি। মাছের তরকারি দিয়ে অল্প কটা ভাত খাবো, আমার আর অর্পণের ভাত একসাথে রয়েছে। আমি মাত্র কটা ভাত খাবো, কি বলুন তো, যদি না খেয়ে শুই না, আমার শুতে লাগবে এক্ষুনি। যদি না খেয়ে শুই, অর্পণ এসে আবার ডাকবে, আবার উঠে খেতে হবে। তার থেকে বাবা আমি কটা খেয়েই শুই, যাতে আমার উঠতে না লাগে। খাওয়া দাওয়া সেরে আমি শুয়ে পড়লাম। তবে অর্পণ এখনও বাড়ি ফেরেনি, ওর এখনও চুল কাটানো হয়নি, হয়তো হয়ে গেলে চলে আসবে, কারণ ওয়েদারের যা অবস্থা এদিক ওদিক যাওয়ার মতো না। তো হয়ে গেলে হয়তো চলে আসবে। আর জানেন তো, আজকে সেদিন সে বিয়েতে গেছিলাম না, ওই বোনের আবার কন্যাযাত্রীতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার যেহেতু এক্সাম চলছে সেই জন্য যেতে পারলাম না। প্লাস আমার পরিস্থিতিও তো আপনারা জানেন। আর অর্পণ কী করবে ও ভেবেই পাচ্ছে না। আমি বললাম, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো, তোমার যদি যেতে মন চায় তাহলে তুমি যাও। তো ডিসিশান নিয়ে পারছে না কী করবে। চুল টুল তো কাটাতে গেল, দেখি কি করে। আমি একটু শুয়ে নিও আস্তে আস্তে। শুয়ে শুয়ে আবার মনে পড়লে মা বাবার জন্য ঝুড়ি ভাজা নিয়ে এসেছি, মা বাবা খায় ভালো। আর হচ্ছে মায়ের জন্য ঝাল লজেন্স।
ব্যাগ থেকে বার করে রাখি না তো কি হবে বলুন তো? ওই যে আমি তো রেখে আসতে ভুলে গেছি, যখনই মা উপরে আসবে তখন মাকে দিয়ে দিতে পারবো না, তো অর্পণ যখন নিচে যাবে তখন অর্পণা দিয়ে পাঠিয়ে দিতে পারবো। ব্যাগের মধ্যে থাকলে এইভাবেই থাকবে, আর নরমও হয়ে যাবে, খাওয়াও হবে না। মায়ের হচ্ছে এই লজেন্স, মায়ের যে যেটা ভালোবাসে। আর এই হচ্ছে ঝুরি ভাজা।